কামাল তখন বলে ওঠে, হ্যাঁ, সেই ভার্সিটি লাইফ থেকে আমাদের প্রেম ছিল। তোমার আন্টি আমার 2 বছরের জুনিয়র ছিল। একদম প্রথম দেখায় আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। তোমাদের নিউ জেনারেশনে যাকে বলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট, এই লাভ অ্যান্ড ফার্স্ট সাইট থেকেই আমাদের এত দূর আসা। সে সময় কি পাগলামিটা না আমি করতাম। কথাটা বলেই কামাল পাশ ফিরে মুগ্ধ চাহনিতে নাসরিনের দিকে তাকালেন। ফলে মুহূর্তেই নাসরিন লজ্জায় একদম নুয়ে পড়লেন। তার এমন লাজুকময় হাবভাব দেখে কামাল আঙ্কেল ঝলমলে গলায় বললেন, দেখো দেখো, আমার বেগম সাহেবা সেই 35 বছর আগের মতো লজ্জায় নুয়ে পড়ছে। আহা, সেই লাজুক চেহারা হৃদয়ে যেন একদম ধ্বংসযজ্ঞ চালিয়ে দেয়। কামাল আঙ্কেলের কথা শুনে মিম বিস্ময়ে অবাক হয়ে চেয়ে থাকে তাদের দিকে। এই বয়সেও যে ওনাদের এত প্রেম ভালোবাসা নজর কাড়বে তা মিমের কল্পনাতেও আসেনি। এদিকে কামাল আঙ্কেলের কথা শুনে নাসরিন আন্টি তো লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢাকলেন। আঙ্কেলের হাতে চাপ্পড় মেরে লাজুক সুরে বললেন, বাচ্চাদের সামনে মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে দেখছি। চুপ করো এবার। কামাল আঙ্কেল তো আন্টির কথা তোয়াক্কা না করেই আবার বলতে লাগলো, আমাদের বাচ্চা কাচ্চারা তাদের বাপের প্রেমিক মন সম্পর্কে সবই জানে। ইভেন আমি ওদের সবই এসব বলেছি, যেন আমার কাছ থেকে বউকে কিভাবে ভালোবাসা যায় সেসবের টিপস নিয়ে নিজেদের জীবন প্রয়োগ করে ওরা। না হলে তুমি বলো, এমনটা না করলে তারা একই মানুষের সাথে বুড়ো বয়স পর্যন্ত টিকে থাকবে কি করে। এবার কামালের সাথে আদ্রিস, ইমাদ ও ইমতিয়াজ সাই জানালো। কামাল আঙ্কেল তাদের এ সম্মতিতে উৎসাহী হয়ে তাদের উদ্দেশ্যে আবার বললেন, নাসরিন যখন প্রথম প্রথম ভার্সিটিতে আসে তখন একদমই চুপচাপ ছিল, আর বরাবরের মতোই সিনিয়রদের দেখে ভয়ে অসাড় হয়ে যেত। ওকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম বলে একদিন আমাদের ভার্সিটির ক্যান্টিনে ওর সাথে কথা বলার জন্য পথ আগলে ধরি। ব্যাস, এতেই যেন ওর পরিমরি অবস্থা হয়ে যায়। আমি অনেক কিছু বলার পরও ওর অবস্থা স্বাভাবিক হয়ে আসে। এরপর আর কি, ধীরে ধীরে আমাদের কথা বাড়তে থাকে। আমার প্রতি ওর ভয়ও একদম চলে যায়, আর ওর প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায়। আমি তো রোজ রোজ ওকে চিঠি লিখতাম। আমাদের সময়ে এসব ফোন ছিল না, তাই হৃদয়ে হাল বেহাল সম্পর্কে জানানোর হতো চিঠির মাধ্যমে, অমূল্য এক কাগজের মাধ্যমে। সে চিঠি লিখার কি এক অনুভূতি! এ যুগে এসে চিঠিতে চিঠিতে প্রেম নিবেদন, এটা তোমরা বুঝবে না। প্রেমিকাকে চিঠি দেওয়ার পর সেই চিঠির জবাবের জন্য কি যে অপেক্ষা করতে হতো। সেই অপেক্ষায় যেমন ছিল কষ্ট, তেমনই ছিল আনন্দ। সে অপেক্ষা ছিল তিক্ত মিঠাইয়ের মতো। আহ, কি অপেক্ষা! আমি প্রায় রোজ রোজ ওদের হোস্টেলের সামনে গিয়ে দাঁড়াতাম, এক নজর ওকে দেখবো বলে। ওকে চিঠি দিতে কি বেগ যে পোহাতে হতো তা বলে বোঝানো সম্ভব ছিল না আমার। ওই সময় এত কষ্ট করেছি বলেই তো আমাদের ভালোবাসা আজ এত মজবুত। এখনকার যুগে তো ফোনে ফোনে ইজিলি ভালোবাসা হয়ে যায়। এই জন্য এখনকার ভালোবাসার স্থায়িত্ব কম। আর আমাদের ভালোবাসা দেখো, এখনো টিকে আছে, এখনো। কথাটা বলেই কামাল আঙ্কেল বেশ নিঃশ্বাস জোরে ছাড়লেন। এদিকে মিম উপলব্ধি করলো মিম সহ সকলে ওনার কথা বেশ মনোযোগ সহকারে শুনছিল। কামাল আঙ্কেল নিশ্চুপ হতেই মিমের মাথায় একটা প্রশ্ন উকি দিল। ফলস্বরূপ চট করেই আঙ্কেলকে প্রশ্ন করেই বলল মিম, আচ্ছা আঙ্কেল, লাভ অ্যান্ড ফার্স্ট সাইট কি সত্যিই হয়? আমার তো মনে হয় এটা শুধু মুখে বলতেই ভালো শোনায়, তাছাড়া লাভ অ্যান্ড ফার্স্ট সাইট বলে কিছুই হয় না। এদিকে মিমের কথা শুনে কামাল মৃদু হাসলেন। আনমনা হয়ে বললেন, লাভ অ্যান্ড ফার্স্ট সাইট বলে ব্যাপার আছে মা। লাভ অ্যান্ড ফার্স্ট সাইট হতেই পারে, তবে তার স্থায়িত্ব কেমন হবে তার উপর নির্ভরশীল। এই যেমন ধরো, তুমি কাউকে প্রথম দেখায় পছন্দ করে ফেললে, এবং একটু আধটু নয়, অনেকটাই পছন্দ করে ফেললে তাকে। তার জন্য তোমার মনে অদ্ভুত কিছু অনুভূতি সৃষ্টি হলো। এবার তুমি বুঝলে হয়তো তুমি তাকে ভালোবেসে ফেলেছো। এবার সেই প্রথম দেখার পর তোমাদের দুজনের আর দেখাই হলো না। এসবের পর প্রথম প্রথম একটু তোমার মনটা খারাপ করলেও পরে দেখা যাচ্ছে তুমি সেই আগের ন্যায় চলে যাচ্ছ। এতে কি বোঝা গেল? এতে বোঝা গেল এটা তার প্রতি তোমার লাইফ অ্যান্ড ফার্স্ট সাইট ছিল। কিন্তু বিপরীতভাবে দেখা গেল সেদিনের পর তোমাদের রোজ রোজ দেখাই হতে থাকে, অথবা নাও দেখা হতে পারে, কিন্তু এতেও তার প্রতি তোমার অনুভূতি অনেক গাঢ় হতে থাকে। তাকে ছাড়া তুমি অস্থির অনুভব করো। তার প্রতি দিনকে দিন তোমার অনুভূতি তীব্র হতে থাকছে। তাকে কিছুতেই ভুলতে পারছো না। এক্ষেত্রে এটাই হলো তোমার তার প্রতি লাভ অ্যান্ড ফার্স্ট সাইট। তবে আমার মতে এই বিষয়টা নির্ভর করে তার সাথে তুমি কতবার মুখোমুখি হচ্ছ, তাকে কতটা মনে ধরে রাখতে পারছো। বুঝেছো মা ব্যাপারটা? আঙ্কেলের কথা শেষ হতেই মিম মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলল, হ্যাঁ বুঝতে পারছি। তখন হঠাৎ মিমের পাশ হতে আদ্রিস বলে উঠলেন,
তাহলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট বলে সত্যিই আছে? কামাল সাহেব তা শুনে বলে উঠলেন, আরে হ্যাঁ রে হ্যাঁ। এনি ডাউট? আমি এতক্ষণ যা বললাম তা শুনছিস তো? আদ্রিস তখন প্রতি উত্তরে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি। আঙ্কেল তো এবার সন্দিহান কণ্ঠে আদ্রিসকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আদ্রিস, কিছু হচ্ছে নাকি? তোর বাপকে কি খবর দেওয়া লাগবে? কামালের কথাটা শুনে আদ্রিস সরু চোখে চেয়ে বললেন, কোথায় কোথায় বাপের ভয় দেখাও কেন আঙ্কেল? আর এ ব্যাপারে কিছু হলে ইমাদের আগে তোমাকেই বলবো আমি, ডোন্ট ওয়ারি। ইমাদও তো ভ্রু কুঁচকে বলে উঠল আদ্রিসকে, বাহ বাহ, ভালো তো আদ্রিস, বেটা তুই আমার বন্ধু হয়ে এ ব্যাপারে আমাকে বলার আগেই আমার বাপকে বলবি। গুড গুড। যা, আজ থেকে আমার আর তোর ফ্রেন্ডশিপ এখানেই শেষ। তখন আদ্রিস এবার উঠে গিয়ে ইমাদের পাশে বসলেন। ইমাদের কাঁধ ধরে দুলাতে দুলাতে বললেন, আরে ইমাদ দোস্ত, এত মাইন্ড করিস কেন? তুই আমার জানের জিগার, তোকে ছাড়া তো আমি কিছুই না। আদ্রিসের কথায় ইমাদ একটু বিকৃত করে হাসলেন। অতঃপর আদ্রিসকে কিছু বলতে নিলেই যেভাবে কোলে আচমকা ইকরা কেঁদে উঠল। যেভাবে ইকরাকে নিয়ে মুহূর্তেই উঠে দাঁড়িয়ে বললেন, ইকরা ঘুমিয়ে গিয়েছিল, চারপাশে আওয়াজে হঠাৎ হয়তো কেঁদে উঠেছে। আমি ওকে নিয়ে রুমে যাই, আপনারা সবাই গল্প করুন। আর ইমতিয়াজ, ইকরার জন্য একটু বিছানা ঠিক করে দিয়ে যাও। কথাটা বলেই যেভাবে বেরিয়ে পড়লেন ইকরাকে নিয়ে। ওনার পিছু পিছু ইমতিয়াজও ছুটলেন। তারা দুজন চলে যেতেই কামাল আঙ্কেল ও নাসরিন আন্টিও সময়ে অজুহাত দেখিয়ে চলে গেলেন। ছাদে রইল মিম, আদিত, আপু আর ইমাদ। কিছুক্ষণ বাদে ইমাদ বলল, চলো এ ঘরে লাইটটা নিভিয়ে চলো বাইরে বসি আমরা, আজকে জ্যোৎস্না আছে। আপুর সাথে সাথে অমত পোষণ করে বলল, বাইরে প্রচণ্ড শীত। কিন্তু ইমাদ আপুর কথাই শুনলেন না, বরং হুট করে আপুর হাত ধরে টেনে ঘর থেকে বাইরে চলে গেলেন। তারপর মিম অবলার মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। মন তো বলছে ছাদ হতে এখনই চলে যাই, আপু আর ইমাদ ভাইয়াকে কিছুটা সময় দেই। এই কথা ভাবতে ভাবতেই হুট করে অনুভব করলো মিমের চারপাশ আচমকা অন্ধকার হয়ে এলো। কিন্তু পরক্ষণেই চাঁদের রূপালী আলোয় এ ঘর আলোকিত হয়ে পড়ল। মিম কিছুক্ষণের জন্য রাতের এই রূপ দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আচমকা কোনো রকম কথাবার্তা ছাড়াই আদ্রিস মিমের সামনে এসে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার মিসমিস, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি ওভাবে টেনে নিয়ে যেতে হবে নাকি আমায়? এদিকে মিম আদিসের প্রশ্নের জবাব দিল না, বরং অকারণেই কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে আদিসের দিকে চেয়ে রইল। এই ঘরের দরজার ব্যবস্থা না থাকায় ঘরের চারদিক অন্ধকার, কিন্তু জ্যোৎস্নার আলোয় ঘরে প্রবেশ করতে সেই আবজা আলোয় আদিসকে একদম অন্যরকম দেখাচ্ছে। এই প্রথমবার মিম আদিসকে বেশ সামনে থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করল। ওনার ঘন ভুজগলের সাথে ওনার গম্ভীর চোখ দুটো মানিয়েছে বেশ। আর এই চাঁদের রূপালী আলোয় ওনার উজ্জ্বল শ্যামলা বনের চেহারা কেমন এক শুভ্রময় ছোঁয়ায় ছেয়ে গিয়েছে। গালে চাপদাড়ির সাথে লম্বা খাড়া নাকটিও বেশ মানিয়েছে দারুণ। অতপর কিছুক্ষণ পর্যবেক্ষণের শেষে যা মিম বুঝল, ওনার এই মুখশ্রীতে নিশ্চয়ই অনেক মেয়ে পাগল প্রায় হয়ে গিয়েছে, এবং এতে কোনো সন্দেহ নেই তার। হঠাৎ আদ্রিস মিমের চোখের সামনে তুড়ি বাজালো। তুড়ি বাজানোর আওয়াজে মিম সজ্ঞানে ফিরল। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে চোরা নজরে এপাশ ওপাশ তাকিয়ে মিম বলল আদ্রিসকে, ইমাদ ভাইয়া আর আপুকে কিছুটা সময় দেওয়া উচিত। প্রতি উত্তরে আদ্রিস বললেন, কিছুটা সময় থাকো, তারপর যেও, একটু না হয় জ্যোৎস্না বিলাস করো, দোষ কি তাতে? মিম উত্তরে কোনো জবাবই দিতে পারল না। অগত্যায় ঘরের বাইরে পা রাখল মিম। ছাদে রাখা একটি মাদুরে আপু আর ইমাদ পাশাপাশি বসে আছেন। মিমও গিয়ে সেখানে ওনাদের সামনে বসে পড়লেন। আদ্রিস মিমের থেকে পূর্বের ন্যায় দূরত্বটা বজায় রেখে মিমের ডান দিকে বসলেন। কিছুক্ষণ তাদের মাঝে নীরবতার সময় কেটে গেল। হঠাৎ ইমাদ ধীর কণ্ঠে বললেন, মনে হচ্ছে আজকে জ্যোৎস্না যেন অন্য রাতের জ্যোৎস্নার চেয়ে একটু আলাদা। তখনই আদ্রিস সঙ্গে সঙ্গে বলে ওঠে, বেশ মুগ্ধতা নিয়েই, প্রিয়তমা পাশে থাকলেই সবটাই অন্যরকম মনে হয়। কথাটা বলেই আদ্রিস চট করে মিমের দিকে তাকালেন। আচমকা ওনার এহেন প্রতিক্রিয়ায় মিম বেশ ঘাবড়ে গেল। দ্রুত মিম নজর সরিয়ে বাম দিকে নিলেই শুনতে পেল গিটারের টুংটাং আওয়াজ। মিম তৎক্ষণাৎ সেদিকে ঘুরে তাকালো। দেখতে পেল আদ্রিস গান গাইবার জন্য গলা পরিষ্কার করছে। অতঃপর মিমের দিকে তাকিয়ে এক পলক চেয়ে আপু আর ইমাদের দিকে দৃষ্টিপাত করে গান ধরলেন। বেশ কিছুক্ষণ আদ্রিস গানটা গাইতে লাগলো। আদ্রিসের গান শেষ হতেই মিমরা তিনজনে একত্রে করতালি দিল। আপু আদ্রিসকে জিজ্ঞেস করলেন, আদ্রিস তুমি কবে থেকে গিটার বাজাতে পারো? আদ্রিস তখন গিটারটা পাশে রেখে জবাব দিলেন, স্কুল লাইফ থেকেই। আঙ্কেলের কাছে গিটার শিখেছিলাম আমি আর ইমাদ।
আঙ্কেল অনেক ভালো গিটার বাজাতে পারে। একদিন এখানে এসে ওনার হাতে গিটার দেখেই আমার মাথা খারাপ হয়ে গেল। তারপর আর কি, আঙ্কেলের কাছেই গিটার শিখে নিলাম।